এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 MHz Community Radio, Jadavpur University. জেইউ কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টসে শুরু করছি এসো ভালো থাকি। এই অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে অনুষ্ঠান করছি ক্যান্সার বিষয়ক সচেতনতা নিয়ে। সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের সহযোগিতায় এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। আমাদের আজকের বিষয় বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন বা প্রতিস্থাপন। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে আজ উপস্থিত আছেন ডাক্তার পার্থ প্রতিম গুপ্ত, ইনচার্জ বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রোগ্রাম, সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। ডাক্তারবাবু, আমরা তো আজকে যে বিষয় রেখেছি সেটা হলো যে বোন ম্যারোর প্রতিস্থাপন বা ট্রান্সপ্লান্টেশন। তো একটু প্রথমেই জানতে চাইব যে এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা কী? বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা হচ্ছে যখন কোনো রোগীর বোন ম্যারো ফাংশন রোগাক্রান্ত হয় অথবা কোনোভাবে বোন ম্যারোর ফাংশনটা বিঘ্নিত হয়, সেটাকে যখন একটা সুস্থ বোন ম্যারো দিয়ে প্রতিস্থাপন করা হয় সেটাকে বলে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। তো কখন রোগী বুঝবেন যে এই সমস্যাটা হচ্ছে, তারপর কোনো সিমটম যদি কিছু বলেন? না, বোন ম্যারো ট্রান্সপ্লান্টের কতগুলো ইন্ডিকেশন আছে কোন রোগে কখন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হয়। কোনো রোগের ক্ষেত্রেই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কিন্তু প্রাথমিক চিকিৎসা নয়। আচ্ছা, বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা আসে পরবর্তীতে। প্রথমে তার অন্য চিকিৎসা হয়, যেমন কেমোথেরাপি বা সার্জারি বা রেডিওথেরাপি। বেশিরভাগ ক্ষেত্রেই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট যে সমস্ত রোগীর প্রয়োজন হয় তাদের আগে কেমোথেরাপির প্রয়োজন হয় এবং তারপর বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার দরকার হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো হচ্ছে যেগুলো হেমাটোলজিক্যাল ক্যান্সার অর্থাৎ রক্তের ক্যান্সার, যেগুলো বিশেষত লিউকিমিয়া, লিম্ফোমা বা মাল্টিপল মায়োলোমা, এই সমস্ত রোগীর ক্ষেত্রেই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন হয়ে থাকে। তো স্টেম সেল ট্রান্সপ্লান্ট আর এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এটা কি একই? এটা একই। অ্যাকচুয়ালি আমরা যে প্রতিস্থাপন করি সেটা হচ্ছে স্টেম সেল প্রতিস্থাপন করি, আর এই স্টেম সেলটা থাকে হচ্ছে বোন ম্যারোর মধ্যে অর্থাৎ অস্থিমজ্জার মধ্যে। প্রথমত যখন এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা অস্থিমজ্জার প্রতিস্থাপন চিকিৎসাটা শুরু হয় তখন কিন্তু অস্থিমজ্জা সংগ্রহ করে বা বোন ম্যারো কালেকশন করেই এটা ট্রান্সপ্লান্ট করা হতো। পরবর্তীকালে আমরা বুঝতে পারি যে বোন ম্যারোর মধ্যে থাকে হচ্ছে স্টেম সেল, আরো সূক্ষ্ম জায়গায় চলে এলেন, আরো সূক্ষ্ম জায়গায়, যে স্টেম সেল থেকে রক্তের আমাদের যে শরীরে যে সমস্ত রক্তকণিকা আছে, শ্বেতকণিকা, লোহিত কণিকা, অনুচক্রিকা, এই সমস্তই আসে হচ্ছে স্টেম সেল বা এটাকে বলে হেমাটোপয়েটিক স্টেম সেল, অর্থাৎ রক্তের স্টেম সেল, যেখান থেকে এই সেলগুলো তৈরি হয়। তো এই বোন ম্যারো প্রতিস্থাপনে আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করি, কাজে লাগাই হচ্ছে স্টেম সেলগুলোকে। যেহেতু বোন ম্যারোর মধ্যে থাকে সেই জন্য বোন ম্যারো নেওয়া হতো। এখন বিভিন্ন রকমের পদ্ধতি বেরিয়ে গেছে, নতুন মেশিন বেরিয়েছে, নতুন টেকনোলজি বেরিয়েছে, আমাদের নতুন ওষুধ বেরিয়েছে, যেটাতে আমরা এই স্টেম সেলটাকে এখন বোন ম্যারো থেকে মজ্জার ভেতর থেকে মোবিলাইজ করে ওটাকে রক্তের মধ্যে নিয়ে আসতে পারি এবং রক্তের থেকেই স্টেম সেলটাকে কালেক্ট করতে পারি। যেমন যখন বোন ম্যারো কালেকশন করা হতো তখন কি হতো, পেশেন্টকে ওটিতে নিয়ে গিয়ে হাড়ের মধ্যে দিয়ে সুচ ফুটিয়ে রোগীকে অজ্ঞান করে বোন ম্যারোটা কালেকশন করা হতো। কিন্তু এই স্টেম সেল যখন মোবিলাইজ করে আমরা রক্তে নিয়ে যাই তখন একটা শিরার মধ্যে দিয়ে একটা লাইন করে, যেরকমভাবে ডায়ালাইসিস মেশিন আপনারা নিশ্চয়ই দেখেছেন যেভাবে ডায়ালাইসিস হয়, ঠিক সেই রকমই একটা মেশিন, এটাকে বলে সেল সেপারেটর। সেই সেল সেপারেটরের মধ্যে দিয়ে রক্তটাকে শিরা থেকে মেশিনের মধ্যে চালিয়ে, মেশিনে একটা প্রোগ্রাম করা থাকে, মেশিন স্টেম সেলটাকে আলাদা করে নিতে পারে আর বাদ বাকি রক্ত রোগীকে ফেরত দেওয়া হয়। এই প্রক্রিয়াটা করতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে এবং সেটাতে আমরা স্টেম সেলটা নিয়ে নিতে পারি, যে স্টেম সেলটা দিয়ে পরবর্তীকালে আমরা রোগীকে ট্রান্সপ্লান্ট করি। মানে এটা আর অনেক সহজ হলো আর কি, অনেক সহজ হলো। দেখুন, রোগীকে প্রথম কথা অজ্ঞান করতে হচ্ছে না, কেউ ওটিতে গিয়ে অজ্ঞান হতে চায় না। দ্বিতীয়ত হচ্ছে হাড়ের মধ্যে সুচ ফোটানোর ব্যাপার থাকছে না, জাস্ট একটা হাতে যেমন চ্যানেল হয় এরকমই একটা চ্যানেল করে স্টেম সেলটাকে কালেকশন করা যায়। তো কোন কোন রোগের ক্ষেত্রে বা কোন রোগীদেরকে এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা করা হয়? আচ্ছা, আপনার এই প্রশ্নের উত্তরের আগে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে
বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা স্টেম সেল ট্রান্সপ্লান্ট, আমরা বরঞ্চ এটাকে এখন স্টেম সেলই বলি, ট্রান্সপ্লান্টই বলি, কারণ এখন তো আর বোন ম্যারো নেওয়া হচ্ছে না, এই যে বললাম না মেশিনের মধ্যে দিয়ে স্টেম সেল কালেক্ট করে স্টেম সেল ট্রান্সপ্লান্ট, এবং আধুনিক চিকিৎসা শাস্ত্র এখন এটাকে স্টেম সেল ট্রান্সপ্লান্টই বলছে। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট যদিও নামটা এখনও আছে, কিন্তু অ্যাকচুয়াল আক্ষরিক অর্থে এটা স্টেম সেল ট্রান্সপ্লান্ট। যে কথাটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে স্টেম সেল ট্রান্সপ্লান্ট ক রকমের হয় সেটা আগে আমরা বলি, যে কখন করার প্রয়োজনের আগে কি কি ধরনের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আছে সেই বিষয়ে একটু আলোচনা করি। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে মূলত দু রকম। আচ্ছা, এই যে বললাম না স্টেম সেল কি করে, অসুস্থ মজ্জা বা ক্ষতিগ্রস্ত মজ্জাকে রিপ্লেস করে নতুন মজ্জা বা হেলদি মজ্জা পেশেন্টের শরীরে ঢুকিয়ে দেওয়া হলো, যে কিনা ওই অসুস্থ বা ক্ষতিগ্রস্ত মজ্জাকে রিপ্লেস করলো, সেটা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। এটা অন্যান্য অর্গান ট্রান্সপ্লান্টের মতোই, যেমন কিডনি খারাপ হলে কিডনি ট্রান্সপ্লান্ট শুনেছেন, লিভার খারাপ হলে লিভার ট্রান্সপ্লান্ট, অনেক ক্ষেত্রে লাং ট্রান্সপ্লান্ট। যখন আপনার বোন ম্যারো খারাপ হবে, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, এবং সেটা করা হবে স্টেম সেল দিয়ে। কিন্তু কিডনি লিভার এগুলো তো নিজে নিজে তৈরি হতে পারে না শরীরে, কিন্তু বোন ম্যারো তো নিজে নিজে তৈরি হতে পারে। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন, যে বোন ম্যারো তো আমার শরীরে আছে, তাহলে আবার ট্রান্সপ্লান্ট করতে হবে কেন? কিডনি খারাপ হলে আপনি কিডনি ট্রান্সপ্লান্ট করছেন, বোন ম্যারো খারাপ হলে আপনি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করবেন। সেটা খারাপ অসুখের জন্যই হোক, অথবা হাই ডোজ কেমোথেরাপির চিকিৎসার ফলেই বোন ম্যারোটা ক্ষতিগ্রস্ত হোক, যদি আপনার বোন ম্যারো ফাইনালি সুস্থ রক্ত তৈরি না করে, তখন আপনার প্রতিস্থাপন করার প্রয়োজন হবে। একদম। এবার এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট দু রকম হয়, একটা হচ্ছে অটোলগাস, যখন আমরা স্টেম সেলটা রুগীর নিজের শরীরের স্টেম সেল দিয়ে ট্রান্সপ্লান্ট করি, আর যখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় রুগীর শরীরে নিজের স্টেম সেল আমরা নিতে পারি না, বা নিজের শরীরের স্টেম সেলটা রোগাক্রান্ত, সেটা দিয়ে আমার ট্রান্সপ্লান্ট হবে না সফলভাবে, তখন একজন ডোনার খুঁজতে হয় যার সাথে রুগীর টিস্যু টাইপিংটা অনেকটা মিলে যায়, এরকম কোনো ডোনার খুঁজে। এই যে রক্তের ক্ষেত্রে যেমন আমাদের গ্রুপ আছে, এরকম কি এই ক্ষেত্রে কোনো গ্রুপ আছে? না, এটা গ্রুপ নয়, এটাকে বলে টিস্যু টাইপিং, এটাকে বলে HLA টাইপিং। গ্রুপ ম্যাচিং এর সাথে কিন্তু বোন ম্যারো ম্যাচিং হয় না। সাধারণভাবে ম্যাচিংটা হয় হচ্ছে সিবলিং, অর্থাৎ রুগীর ভাই বা বোনের সাথে। কেননা যেহেতু আমরা জেনেটিক ইনফরমেশন, জেনেটিক মেটেরিয়ালগুলো আমরা একই প্যারেন্টসের থেকে পাই, ভাই বোনরা একই প্যারেন্টসের থেকে পাই, কাজেই জেনেটিক আমাদের যে ম্যাচিং সেটা ভাই বোনের সাথেই বেশি হওয়ার সম্ভাবনা, এবং এই ম্যাচিংটা যত বেশি ভালো হবে সেইটা কিন্তু ট্রান্সপ্লান্টটা তত সফল হবে। এবং এই ট্রান্সপ্লান্টটিকে বলে অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট। নিজের স্টেম সেল দিয়ে যেটা করার কথা বললাম সেটা হচ্ছে অটোলগাস ট্রান্সপ্লান্ট, অন্য ডোনারের থেকে স্টেম সেল নিয়ে যখন আমরা করছি সেটাকে বলে অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট। এবার সিবলিং, এই যে বললাম যে ভাই বা বোনের সাথে ম্যাচিং হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, এখন নিউক্লিয়ার ফ্যামিলি হচ্ছে, হয়তো একটাই সন্তান বা দুজন আছে, এই ম্যাচিং কিন্তু ভাই বোনের মধ্যে 4 জনে একজনের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, কিন্তু একা হলে তো সমস্যা। একা হলে সমস্যা, তো কাজেই দেখা যায় যে অনেক সময়ই আমরা সিবলিং ডোনার পাচ্ছি না। হ্যাঁ, অ্যালোজেনিক ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে এই যে ম্যাচিং এর ব্যাপারটা বললাম না, ম্যাচিং কিন্তু ভাই বোনের সাথেই হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু বললাম যে জেনেটিক ম্যাটেরিয়াল একই প্যারেন্টসের থেকে পাচ্ছে। কিন্তু তার মানে আমার ভাই বা আমার বোন আছে মানেই আমার ম্যাচিং হবে 100%, এটা কিন্তু নাও হতে পারে। এটা একটা সাধারণ হিসেব যে 4 জন যদি ভাই বোন থাকে তাহলে একজনের সাথে ম্যাচিং হবে। কাজে এই নিউক্লিয়ার ফ্যামিলিতে আপনার ম্যাচিং জিনিসটা অনেকটা কমে যাচ্ছে। এবার তাহলে কি ট্রান্সপ্লান্ট হবে না? যার অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট লাগে, যার অটোলগাস নিজের স্টেম সেল দিয়ে করা যাবে না, তার ট্রান্সপ্লান্ট কীভাবে হবে? এখন অনেক রিসার্চ হচ্ছে, অনেক ট্রান্সপ্লান্টের উপর কাজ এগিয়ে যাচ্ছে, চেষ্টা হচ্ছে বিকল্প কী করা যেতে পারে। এখন হাফ ম্যাচ ট্রান্সপ্লান্ট হচ্ছে। হাফ ম্যাচ মানে তাকে আমরা বলি হ্যাপ্লো আইডেন্টিক্যাল ট্রান্সপ্লান্ট। যেমন একটা শিশুর ক্ষেত্রে তার বাবা মার সাথে হাফ ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে, বুঝতে পারছেন যে জিনের ব্যাপারে হাফ তো ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকবে। তেমনিভাবে বাবা মার ক্ষেত্রে হয়তো ছেলে মেয়েরা দিতে পারে, বা সিবলিং যার সাথে ফুল ম্যাচ হচ্ছে না, ভাই বোন যার সাথে ফুল ম্যাচ হচ্ছে না, অন্ততভাবে হাফ ম্যাচ হচ্ছে। কাজেই ট্রান্সপ্লান্ট প্রক্রিয়া মানে বোন ম্যারো প্রতিস্থাপন প্রক্রিয়ার মধ্যেও অনেক পরিবর্তন এনে বা ওষুধপত্রের ব্যবহারে কিছু তারতম্য এনে এখন হাফ ম্যাচ ট্রান্সপ্লান্টও করা হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে যেটাকে বলে ম্যাচড আনরিলেটেড ডোনার ট্রান্সপ্লান্ট। আচ্ছা, তার মানে হচ্ছে যে ধরুন আপনার ভাই বোন কারোর সাথেই ম্যাচ হলো না, আপনার হ্যাপ্লোও হচ্ছে না কোনো কারণে, যে হাফ ম্যাচও হয়তো সুইটেবল ডোনার হলো না, পরিবারের কারোর সাথে সেরকম হলো না, সেই ক্ষেত্রে ম্যাচড আনরিলেটেড ডোনার একটা অপশন। কারণ একটা ডোনার রেজিস্ট্রি আছে যেখানে সারা পৃথিবীর অনেকেই যারা ভলেন্টারিলি ডোনেট করতে চায়, স্টেম সেল দিতে চায়,
তার একটা রেজিস্ট্রি আছে, সেখানে তাদের HLA টাইপিংগুলো জমা আছে। এবার রুগীর HLA টাইপিংয়ের সাথে ম্যাচ করে হয়তো দেখা গেল যে আপনার ডোনার রয়েছে ইউরোপের কোনো জায়গাতে, আচ্ছা, তো সেখান থেকে দেখা গেল যে ম্যাচ হলো এবং সেখান থেকে আমাদের ডোনারকে নিয়ে এসে ট্রান্সপ্লান্ট করা হলো, তাকে বলে ম্যাচ আনরিলেটেড। মানে স্টেম সেলটা আলাদা করে আনা যাবে না, ডোনারকেই আনতে হবে। ডোনারকে আনতে হবে, তার কারণ হচ্ছে স্টেম সেলটা কোথায় কালেকশন হবে, তার স্টোরেজের ব্যাপার আছে, তার ভায়াবিলিটির ব্যাপার আছে। স্টেম সেল তো শুধু নিলেই হলো না, তার বেঁচে থাকার ব্যাপার আছে। ওই স্টেম সেলটাকে আপনি যে নিয়ে আসবেন, সেইটাকে নিয়ে আসতে গেলে একটা বিশেষভাবে -90 টেম্পারেচারে রাখতে হবে। আচ্ছা, তো সেইভাবেও আনা হয় না তা না, আনা যায়, তবে ডোনার যদি আসতে পারে সেন্টারে সেটাই ভালো। সেটাই হচ্ছে বেস্ট। তো তারপরে যেটা আপনাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি পরে বললেন যে কোন রোগের ক্ষেত্রে বা কোন রোগীর ক্ষেত্রে এটাকে করা হয় আর কি। বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে ক্যান্সারে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন হয়, এবং বিশেষত সেটা হেমাটোলজিক ক্যান্সার, অর্থাৎ রক্তের ক্যান্সার, লাইক লিউকিমিয়া, লিম্ফোমা, মাল্টিপল মাইলোমা আর মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম। তো এর মধ্যে অটোলগাস ট্রান্সপ্লান্ট যেটা বললাম যে রুগীর নিজের স্টেম সেল দিয়ে হয়, সেই ট্রান্সপ্লান্টটা হয় সাধারণভাবে হচ্ছে লিম্ফোমা আর মাল্টিপল মাইলোমার। কিন্তু লিউকিমিয়া বা মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোমের ক্ষেত্রে রুগীর নিজের স্টেম সেলটা দিয়ে সাধারণত ট্রান্সপ্লান্ট করা যায় না, সেখানে অটোলগাস ট্রান্সপ্লান্ট কার্যকর হয় না, সেখানে ডোনার সার্চ করতে হয়, অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট করতে হয়। তার কারণ হচ্ছে যে সমস্ত রোগগুলো প্রাইমারিলি বোন ম্যারো হেলদি থাকে, অ্যাফেক্টেড হয় না, যেমন লিম্ফোমা। লিম্ফোমা সাধারণভাবে বোন ম্যারোকে অ্যাফেক্ট করে না, বা বোন ম্যারো যদি অ্যাফেক্ট করেও, বোন ম্যারোতে যদি রোগটা ছড়িয়েও পড়ে, পরবর্তীকালে চিকিৎসায় দেখা যায় যে বোন ম্যারো ক্লিয়ার হয়ে যায় এবং বোন ম্যারো হেলদি হয়ে যায়, কাজেই তার স্টেম সেলটা আমরা নিয়ে ট্রান্সপ্লান্ট করতে পারি। কিন্তু লিউকিমিয়া, যেখানে ব্লাড ক্যান্সার, রোগটাই হচ্ছে আপনার বোন ম্যারোর মধ্যে, সেখানে ডোনারের স্টেম সেল নিলে সেটা কন্টামিনেশন, মানে তার মধ্যে রোগ লুকিয়ে থাকার সম্ভাবনা বেশি থাকে, কাজে আমি ট্রান্সপ্লান্ট যদি করতেও পারলাম, প্রথম কথা হচ্ছে স্টেম সেল অ্যাডিকুয়েট পাওয়া যায় না, দ্বিতীয়ত যদিও আমি স্টেম সেল পাই, দেখা গেল তার মধ্যে ক্যান্সার সেলও ঢুকে পড়লো, কাজে আমি যে উদ্দেশ্য নিয়ে করছি রোগ সারাবার, সেটাই তো আমার সফল হলো না। এবার অটোলগাস ট্রান্সফার নিয়ে আরেকটু বলি, সেটা হচ্ছে যে বললাম যে লিম্ফোমা আর মাল্টিপল মাইলোমাতে ট্রান্সপ্লান্ট করি। এখন প্রশ্নটা হচ্ছে যে কেন আমরা ট্রান্সপ্লান্ট করব? কারণ আমরা তো বেশিরভাগ ক্ষেত্রেই শুনি যে ক্যান্সার চিকিৎসা মানে কিমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি। তাহলে ট্রান্সপ্লান্টের জায়গাটা কোথায়? একটু পরিষ্কার হওয়া দরকার আমার মনে হয় জায়গাটা। মাল্টিপল মাইলোমার কথায় আসি। মাল্টিপল মাইলোমা একটা রোগ যেটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে প্লাজমা সেল বলে একটা রক্তের কণিকা আছে। আমরা যেমনভাবে জানি যে আমাদের লিম্ফোসাইট আছে, নিউট্রোফিল আছে, সেরকমভাবে প্লাজমা সেলও একটা রক্তের কণিকা আছে। সেই প্লাজমা সেলের ক্যান্সার, প্লাজমা সেল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং প্লাজমা সেলের যখন ক্যান্সার হয় তাকে বলে মাল্টিপল মাইলোমা। তাতে কী হয়, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। কারণ মাল্টিপল মাইলোমায় যে প্লাজমা সেল তৈরি হয় সেটা অ্যাবনর্মাল প্লাজমা সেল, সেটা কিন্তু একটা প্রোটিন তৈরি করে, এবং সেই প্রোটিন আমাদের কোনো উপকারে লাগে না, সেই প্রোটিন আমাদের ক্ষতি করে। এবারে মাল্টিপল মাইলোমার প্রাইমারি চিকিৎসা হচ্ছে কেমোথেরাপি। বিভিন্ন সাইকেল কেমোথেরাপি দেওয়া যায়, এবং মাল্টিপল মাইলোমা এমন একটা রোগ যেটা কিন্তু একেবারে পুরোপুরি কিওর করা যায় না, কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। দেখা গেছে যে আমরা কেমোথেরাপি দিয়ে বা অর্থাৎ ওষুধ দিয়ে চিকিৎসা করে মাল্টিপল মাইলোমাকে যতটা নিয়ন্ত্রণ করতে পারি, আমরা যদি তার 10 গুণ একটা ওষুধ প্রয়োগ করতে পারি, তাহলে দেখা যায় যে এই নিয়ন্ত্রণের মাত্রাটা আমরা সেইভাবে বাড়াতে পারি, অর্থাৎ রেসপন্সের যে ডেপথ, গভীরতা, সেটা আমরা বাড়াতে পারি। কিন্তু অন্তরায় হচ্ছে ওই ডোজে যদি আমরা কেমোথেরাপি দিই, তাহলে দেখা যাবে রোগীর বোন ম্যারোটা পার্মানেন্টলি নষ্ট হয়ে যাবে। তাতে কি হবে, আমার শরীরে আর রক্ত তৈরি হবে না। এবার আমি রোগ সারালাম, কিন্তু আমার রক্ত তৈরি হলো না, তাহলে আমার আখেরে তো কোনো লাভ হলো না। এবারে আমি যদি রোগীর স্টেম সেলটাকে তুলে রাখি, আচ্ছা, প্রিজার্ভ করি একটা নির্দিষ্ট তাপমাত্রায় ব্লাড ব্যাংক ফ্রিজারে রেখে দিয়ে, কতদিন রাখা যাবে? এটা মাল্টিপল মাইলোমার ক্ষেত্রে বেশি দিন রাখার দরকার হয় না। তার কারণ হচ্ছে মাল্টিপল মাইলোমার আমরা হাইডোজ কেমোথেরাপি যেটা দিই, যেটা আমি বললাম যে প্রায় 10 গুণ বেশি যদি থেরাপিটা দিতে পারি, তাহলে আমার ডেপথ অফ রেসপন্স অনেক বেশি হবে। সেটা একদিন 8 ঘন্টার মধ্যেই সেই ওষুধটা প্রয়োগ করা যায়, এবং ওষুধ প্রয়োগের 24 ঘন্টার মধ্যেই আপনি ওটা ফেরত দিয়ে দেবেন। কাজেই দেখা গেল যে মাল্টিপল মাইলোমার ক্ষেত্রে স্টেম সেল তুলে রেখে তারপর হাইডোজ থেরাপিটা দেবার 24 ঘন্টা পরে স্টেম সেল দিলে দেখা যায় যে রোগের নিয়ন্ত্রণ অনেক বেশি হয়, এবং রোগীর ওভারঅল সার্ভাইভাল 3 থেকে 5 বছর বেশি বাঁচে উইথ এ গুড কোয়ালিটি অফ লাইফ। এটা হচ্ছে মাইলোমার ক্ষেত্রে।
কিন্তু এই যে বললাম মাইলোমা হচ্ছে নন কিউরেবল ডিজিজ, ট্রান্সপ্লান্ট মানেই কিন্তু এটা কিওর হয়ে গেল তা নয়। এই ক্ষেত্রে আমরা রোগের নিয়ন্ত্রণ করতে পারলাম, বেশি দিন রোগীকে ভালো রাখতে পারলাম, ওই 2 থেকে 3 বছর অ্যাডেড লাইফ দিতে পারলাম উইথ এ গুড কোয়ালিটি অফ লাইফ। লিম্ফোমার ক্ষেত্রে দেখা যায় যে 2 রকমের লিম্ফোমা আছে, হজকিন্স আর নন হজকিন্স লিম্ফোমা, এবং দুটোর ক্ষেত্রেই 80-85% রোগী কিন্তু কেমোথেরাপিতে ভালো হয়ে যায়। এই যে বাকি 15-20% পেশেন্ট, তারা কিন্তু রোগ ফিরে আসে, এবং রোগ ফিরে এলে সেকেন্ড লাইন কেমোথেরাপি দেওয়ার পর কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্ট যদি আমরা না করি, এবং এই ক্ষেত্রেও অটোলোগাস ট্রান্সপ্লান্ট রোগীর স্টেম সেল দিয়ে, এই ক্ষেত্রে যেমন ওটাকে আমি বললাম যে 1 দিনের হাই ডোজ কেমোথেরাপি, লিম্ফোমার ক্ষেত্রে 6 দিনের হাই ডোজ কেমোথেরাপি দিতে হয়। তারপরে আমরা ট্রান্সপ্লান্ট করলে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই রোগ ফিরে আসে না। যেটা বললাম, লিম্ফোমা ভালো রোগ, 80% কিওর হয়, 20% রিল্যাপস হয়ে যায়। রিল্যাপসের পরে সেকেন্ড লাইন দেওয়ার পরে যদি আমরা ট্রান্সপ্লান্ট না করি, তাহলে কিন্তু থার্ড টাইম আবার রিল্যাপস হবে। দ্যাট ইজ এ রুল, ইটস নট এক্সেপশন। কিন্তু ট্রান্সপ্লান্ট করলে রিল্যাপস হতে পারে না তা না, কিন্তু অনেক কম রিল্যাপস হয়। এই গেল অটোলোগাস ট্রান্সপ্লান্ট। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। জেইউ কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টসে শুনছেন এসো ভালো থাকি, ক্যান্সার বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠানের আজকের পর্বে আমরা আলোচনা করছি বোন ম্যারো প্রতিস্থাপন বা ট্রান্সপ্লান্ট। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডাক্তার পার্থ প্রতিম গুপ্ত, ইনচার্জ বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রোগ্রাম, সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল। ডাক্তারবাবু, আমরা বিরতির আগে যেটা শুনছিলাম আর কি, আপনি বলছিলেন রোগ ভিত্তিক আর কি, মানে কোন রোগের ক্ষেত্রে কিভাবে আপনারা এটা চিকিৎসাটা করছেন, অটোলোগাস। তো তারপর আর একটা ভাগ বলছিলেন যে অ্যালোজেনিক, সেটা নিজের একটু বলেন। হ্যাঁ, যেটা বলছিলাম অটোলোগাস তো শুনলেন যে রোগীর নিজের স্টেম সেল দিয়ে যেটা ট্রান্সপ্লান্ট, আর অ্যালোজেনিক হচ্ছে অন্য কোনো হেলদি ডোনারের থেকে স্টেম সেল নিয়ে যে ট্রান্সপ্লান্ট। সেটা এই যে বললাম যে যেখানে প্রাইমারি রোগটা রয়েছে বোন ম্যারোর মধ্যে অর্থাৎ মজ্জার মধ্যে, তার ক্ষেত্রে কিন্তু অটোলোগাস ট্রান্সপ্লান্ট করা যায় না। যদি অটোলোগাস ট্রান্সপ্লান্টে সফল হতো তাহলে আমরা সেটাই করতাম, কারণ এটাতে কিন্তু কমপ্লিকেশন অর্থাৎ জটিলতা সম্ভাবনা অনেক কম। কারণ অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট মানে বুঝতেই পারছেন অন্য লোকের কিছু শরীরে ঢোকানো হচ্ছে, সেখানে রোগ শরীর তো প্রতিরোধ করার চেষ্টা করবে সেটাকে। তো যাই হোক, এইটা কিছু ক্ষেত্রে আমরা বাধ্য হই যে অ্যালোজেনিক ট্রান্সপ্লান্টই করতে হয়। সেটা হচ্ছে লিউকিমিয়া অর্থাৎ রক্তের ক্যান্সার, সেগুলো তো প্রাইমারিলি বোন ম্যারোতেই হয়, কাজেই সেই ক্ষেত্রে আমাদের অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট করার দরকার হয়। এছাড়া মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম বলে একটা কন্ডিশন, সেখানেও অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট করার দরকার হয়। এছাড়া অন্যান্য কিছু রোগ আছে যেখানেও কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার দরকার হয়, যেগুলো ক্যান্সার নয়, লাইক ইমিউনো ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার্স, বোন ম্যারো ফেইলিওর সিনড্রোম অর্থাৎ রক্ত তৈরিই হচ্ছে না, আচ্ছা, অথবা হিমোগ্লোবিনোপ্যাথিস বলে কিছু আছে যেখানে রক্ত ভেঙে যায়, যেমন থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া ইত্যাদি, এই সমস্ত রোগের ক্ষেত্রে। এছাড়া রক্তের ক্যান্সার বাদ দিয়ে আরও কিছু ক্যান্সার আছে যেখানে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার দরকার হয়। তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে, আমরা বলি এটাকে জার্ম সেল টিউমার, যেমন এগুলো টেস্টিকুলে হয় আর কি। আচ্ছা, এই যে আপনি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করছেন, তো তার আগে কিভাবে বুঝবেন বা কোন টেস্ট করে তারপর আপনারা বোঝেন যে এটা অটোলোগাস করবেন নাকি অ্যালোজেনিক করবেন, কিভাবে বোঝেন? হ্যাঁ, এটা বুঝতে হচ্ছে রোগের উপরে নির্ভর করে, যে আমি যদি মাইলোমা বা লিম্ফোমার ক্ষেত্রে ট্রান্সপ্লান্ট করার প্রয়োজনে পড়ি, মাইলোমার ক্ষেত্রে তো এখন আমরা সব রোগীকেই বলি ট্রান্সপ্লান্ট করার কথা। লিম্ফোমার ক্ষেত্রে যদি রিল্যাপস করে তাহলে ট্রান্সপ্লান্ট করতে হয়। এবং মাইলোমা এবং লিম্ফোমার ক্ষেত্রে ট্রান্সপ্লান্ট করলে কিন্তু একটা অটোলোগাস ট্রান্সপ্লান্ট করারই দরকার হয়। কিন্তু যদি ব্লাড ক্যান্সার হয় বা মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম হয়, সেখানে তো বললাম যে অটোলোগাস ট্রান্সপ্লান্টে কাজ হবে না, সেখানে আমাদের অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট করতে হবে। তো এই প্রতিস্থাপন করার জন্য রোগীকে কিভাবে প্রস্তুত করতে হয় বা কিভাবে করেন প্রস্তুত? আচ্ছা, এইটা নির্ভর করে হচ্ছে রোগের স্টেজ এবং রোগীর কী অবস্থা, এই দুটোর উপর। এক হচ্ছে যে রোগের স্টেজ বলতে যখন আমি বুঝবো যে এবারে ওর বোন ম্যারো প্রতিস্থাপন করা ছাড়া কোনো অপশন নেই, কারণ একটা রোগের চিকিৎসা তো শুরুতেই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হয় না। প্রথমে তার কেমোথেরাপি বা অন্যান্য যে সমস্ত চিকিৎসা আছে সেগুলো দিয়ে যখন আমরা বুঝি যে না কেমোথেরাপি দিয়ে নিয়ন্ত্রণ হচ্ছে না, তখনই বেশিরভাগ ক্ষেত্রে ট্রান্সপ্লান্টের দরকার হয়। সেটা একটা গেল, সেটা হচ্ছে রোগের ওপর।
এবং রুগী কি অবস্থায় আছে। ট্রান্সপ্লান্ট তো একটা বিশেষ চিকিৎসা, একটা অনেক হাইলি স্পেশালাইজড একটা চিকিৎসা, সেটা নেওয়ার মতো শারীরিক সক্ষমতা ফিটনেস রুগীর আছে কিনা। কারণ অনেক রুগীর অন্যান্য শারীরিক অসুবিধা থাকতে পারে, লাইক কিডনি খারাপ থাকতে পারে, শ্বাসকষ্টজনিত রোগ আছে হয়তো, বা রুগীর কোনো হার্টের অসুবিধা আছে। মেজর যদি এই সমস্ত অসুস্থতা থাকে, ভাইটাল অর্গানগুলো খারাপ থাকে, অনেক ক্ষেত্রে আমরা করতে পারি না। এই সমস্ত জিনিস আগে আমরা স্ক্রিনিং করি, তারপরে ট্রান্সপ্লান্টের জন্য সিলেকশন করি। তো স্টেম সেল ট্রান্সপ্লান্ট বা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এটা কিভাবে কাজ করে? এটা বোন ম্যারোটাকে রিপ্লেস করে। আমরা যখন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করি তার আগে রুগীর বোন ম্যারোটাকে প্রস্তুত করতে হয় নতুন স্টেম সেলটা নেওয়ার জন্য। এটা অনেকটা আপনি বাগানে একটা ফুলের চাষ করেন, বীজ ফেলতে হয় প্রথমে, সেখানে নানা রকমের ফুল ফোটে, তো তার সাথে তুলনা করা যায়। স্টেম সেলটাকে আমি যখন একটা জমিতে ফেলবো, লাইক বীজটা যখন জমিতে ফেলবো, যেমন আপনার জমিটাকে তৈরি করতে হয়, তেমনিভাবে বোন ম্যারোটাকে আগে এনভায়রনমেন্টটাকে তৈরি করতে হয় স্টেম সেলটা দেওয়ার আগে। তো সেই ক্ষেত্রে অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে কেমোথেরাপি দিয়ে বোন ম্যারো প্রস্তুত করা হয়, অনেক সময় সাথে রেডিওথেরাপি দেওয়া হয়, তারপরে রুগীর শরীরে স্টেম সেলটা ঢুকিয়ে দেওয়া হয়। এখানে বলা দরকার, এটা কিন্তু কোনো অপারেটিভ প্রসিডিওর নয়, এখানে কোনো অপারেশন বা কাটাছেড়ার ব্যাপার নেই। আগে যে বললাম না যে বোন ম্যারো নিয়ে করা হতো, সেই ক্ষেত্রে ওটিতে নিতে হতো, কিন্তু স্টেম সেলের জন্য আমাদের যেহেতু এখন মেশিন বেরিয়ে গেছে, সেটা দিয়ে আমরা স্টেম সেল কালেক্ট করতে পারি, এবং সেই স্টেম সেলটা আমরা রুগীর শরীরে যেমনভাবে রক্ত সঞ্চালন হয় সেরকমভাবে স্টেম সেলটাকে সঞ্চালন করে দিলে এই স্টেম সেলটা রক্তের মধ্যে পরিচালিত হতে হতে নিজের ঘর নিজেই খুঁজে নেয়, রুগীর বোন ম্যারোর স্পেসে গিয়ে ও বসে যায় এবং তখন রক্ত উৎপাদন করতে শুরু করে। এই প্রক্রিয়া মোটামুটি হতে 10 দিন থেকে 2 সপ্তাহ লাগে, তারপরে রক্ত তৈরি শুরু হয়। এটাকে বলে হচ্ছে এনগ্রাফটমেন্ট। অর্থাৎ রক্ত তৈরি শুরু হলেই মানে রুগী সুস্থ হয়ে গেল তা নয়, তারপরেও শরীরের ইমিউনিটি তৈরি হতে 3 থেকে 6 মাস লাগে, এবং রুগীকে সাবধানে থাকতে হয়। আমরা একটা বিশেষ ঘরে রাখি যেখানে হেপা ফিল্টার থাকে, যাতে কোনো রকম রোগের জীবাণু সেখানে ঢুকে পড়তে না পারে। কারণ এই সময় যেহেতু ইমিউনিটি থাকে না, যেহেতু রক্ত তৈরি হচ্ছে না, একটা নতুন স্টেম সেল গিয়ে রক্ত তৈরি করবে, তারপরে তো রোগ প্রতিরোধটা আসবে। কাজেই এই সময় একটা শিশুর মতো সাবধান করে রাখতে হয় রোগীটাকে, একটা হেপা ফিল্টার ঘরে, যাতে সেখানে কোনো রোগ বীজাণু না ঢোকে। আমরা যখন পেশেন্টকে দেখতে যাই, হাত ধুয়ে বিশেষভাবে স্টেরাইল জামা কাপড় পরে, মাস্ক পরে, ক্যাপ পরে, যে আমাদের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নার্স আছে, তারা গিয়ে দেখাশোনা করে, এবং যাতে কোনো রকমভাবে কন্টামিনেশন বা ইনফেকশনের সংস্পর্শে না আসে। এভাবে 2 সপ্তাহ থেকে, এবং যখন আমরা ছুটি করে দিই তাদেরকে সেইভাবে বলি কিভাবে খাবে, কিভাবে চলবে, কিভাবে মানে সমস্ত দৈনন্দিন কাজকর্ম করবে, এবং বেশিরভাগ সময় একটা ঘরে আলাদাভাবে থাকা, এবং নিউট্রোপিনিক ডায়েট, মানে খাবারের মধ্যেও যেগুলো খাবার থেকে ইনফেকশন হতে পারে সেগুলোকে অ্যাভয়েড করা, এইগুলো পরামর্শ আমরা দিয়ে। এই তো একটু মনে হচ্ছে যে বেশ ঝুঁকিপূর্ণ আর কি। দেখুন, ঝুঁকি নির্ভর করে কি রোগের ট্রান্সপ্লান্ট করছি, কি ধরনের ট্রান্সপ্লান্ট করছি, এবং রুগীর ফিটনেস কেমন আছে, এগুলোর উপর। তো কাজেই একটা সিঙ্গেল লাইন দিয়ে এটা বলা যায় না, এটা নির্ভর করে কোন রোগের ক্ষেত্রে কি অবস্থার উপর। মেইন ঝুঁকি যেটা হয় সেটা হচ্ছে যে অটোলোগাস ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে ইনফেকশন, বিভিন্ন রকম রোগ ইনফেকশন হতে পারে, যেটা থেকে নিউমোনিয়া হতে পারে, ডায়রিয়া হতে পারে, বড় ধরনের ইনফেকশন, এবং সেখান থেকে মৃত্যু হতে পারে কখনো কখনো। এই একটা ঝুঁকি, সাবধান থাকতে হয়। অ্যালোজেনিক ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে ইনফেকশনের সাথে সাথে গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ বলে একটা বিষয় আছে। যেহেতু আমি অন্য ডোনারের একটা মজ্জা আর শরীরে ঢুকিয়ে দিচ্ছি, টেস্ট করে নেওয়া যেতে পারে। টেস্ট করেই তো আমরা, এই যে বললাম না যে এই ছেলে টাইপিং করেই তো আমরা করছি। আচ্ছা, ম্যাচ করছি কেন? আচ্ছা, ম্যাচিং ছাড়াও কোনো রোগ আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা? না, ম্যাচিং করি যাতে শরীর সেটাকে গ্রহণ করে, সেটার জন্য রিজেক্ট না করে। কিন্তু তা সত্ত্বেও আমরা ম্যাচিং করার পরেও কিন্তু শরীর চিনতে পারে যে এটা আমার নিজস্ব নয়, সে রিজেক্ট করার চেষ্টা করে, তার জন্য বিভিন্ন রকম ওষুধপত্র প্রয়োগ করা হয়। এবং এই যে রিজেক্ট করার চেষ্টা করে, এর একটা ভালো দিকও আছে। কারণ গ্রাফট ভার্সেস লিউকিমিয়া ইফেক্ট বলে একটা জিনিস আছে, যেটাতে আমরা যেহেতু লিউকিমিয়াতে ট্রান্সপ্লান্ট করি, এই যে লুকিয়ে থাকা লিউকিমিয়া, তার এগেনস্টে কিন্তু এই যে গ্রাফট ভার্সেস লিউকিমিয়া ইফেক্ট হয়, সেটা কিন্তু লিউকিমিয়াকে প্রতিরোধ করে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম শরীরের নর্মাল টিস্যুকেও কিন্তু এরা আক্রমণ করে এবং এটাকে ক্ষতিগ্রস্ত, মানে গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজে দেখা যায় বেশিরভাগ আক্রান্ত হয় রুগীর লিভার, রুগীর জিআই ট্র্যাক্ট, মানে আমাদের পরিপাকতন্ত্র, এগুলো অ্যাফেক্টেড হয়।
অনেক সময় স্কিনে জিভিএইচডি হয়, গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ হয়, এটাও অনেক সময় রোগীকে খুব ভোগাতে পারে। এই সমস্ত ব্যাপার নিয়ে খুব সতর্কতা অবলম্বন করতে হয়। 1 নম্বর হচ্ছে ইনফেকশন, 2 নম্বর হচ্ছে গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ। আচ্ছা, আপনি তো বললেন যে এখন আর খুব বেশি সময় লাগে না, তবুও রুগীকে কতদিন হাসপাতালে ভর্তি থাকতে হয় এই চিকিৎসার জন্য? অটোলোগাস ট্রান্সপ্লান্টের জন্য যদি আমি মাইলোমা ট্রান্সপ্লান্ট করি সাধারণত 20 থেকে 22-25 দিনের মধ্যে, যদি লিম্ফোমা হয় সেটা 25 থেকে 30 দিন। অ্যালোজেনিক ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে অনেক সময়, অনেক ক্ষেত্রেই আরও বেশি সময় লাগে। মিনিমাম ধরে নিন যে 1 মাস তো বটেই। যদি কমপ্লিকেশন হবে আগে তো আপনি প্রেডিক্ট করতে পারবেন না। 1 মাস, 45 দিন, 2 মাস, 3 মাস থাকতে হতে পারে। ডিপেন্ড করে কীরকম কতটা এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে তার উপর। সাধারণভাবে আমি বলবো যে মোটামুটি 30 থেকে 35 দিনের মধ্যে অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট, মানে অন্য ডোনারের থেকে নিয়ে যে ট্রান্সপ্লান্ট করি সেটার জন্য, আর অটোলোগাস ট্রান্সপ্লান্টের জন্য 20 থেকে 30 দিনের। আচ্ছা, তো ধরুন চিকিৎসা করা হলো কোনো একজন পেশেন্টের বা রোগীর, তারপরে তার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে কতদিন সময় লাগতে পারে? সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে তাই সময় তো লাগবেই। বুঝতেই পারছেন যে ট্রান্সপ্লান্ট হয়ে গেল, রক্ত তৈরি হলো, সেখানেই কিন্তু শেষ হলো না, কারণ সেখানেই কিন্তু রোগী সুস্থ হয়ে গেল না। হয়তো আমি দেখলাম আমার রক্ত তৈরি হচ্ছে, কিন্তু শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা তৈরি হতে 3 থেকে 6 মাস, অনেক সময় 1 বছর লাগে অ্যালোজেনিক ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে। এবং শরীরটার যে একটা দুর্বলতা সেইটা রোগী মোটামুটিভাবে 2 থেকে 3 মাস পর্যন্ত অনুভব করতে পারে। কাজেই বলবো সাধারণভাবে অটোলোগাস ট্রান্সপ্লান্টে রোগীরা 2 থেকে 3 মাস সময় লাগে স্বাভাবিক সুস্থ জীবনে ফিরতে, আর অ্যালোজেনিক ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে সেটা ধরে নিন 3 থেকে 6 মাস। কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলছিলেন, তো এরকম কি আর বিশেষ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এই চিকিৎসার ক্ষেত্রে? চিকিৎসার ক্ষেত্রে মেইন পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে যে কারণে আমরা একটা আলাদা ঘরে, যে ঘরে আর কেউ থাকবে না, সেই ঘরে রুগীকে 25 থেকে 1 মাস যে হাসপাতালে থাকে সেই ঘরে রাখা হয়। তার কারণ সব থেকে বড় রিস্ক হচ্ছে ইনফেকশনের। যেহেতু সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা নিঃশেষ হয়ে যায়, ইমিউনিটিটা নষ্ট হয়ে যায়, যে কোনো অপরচুনিস্টিক ইনফেকশন, সুযোগ সন্ধানী ইনফেকশন, যেগুলো আমাদের নর্মাল ইমিউন পার্সনকে আক্রমণ করতে পারবে না, কিন্তু এই রুগীকে কিন্তু সে ধরে নেবে। কাজেই ইনফেকশন হচ্ছে 1 নম্বরের পার্শ্ব প্রতিক্রিয়া যেটা হতে পারে। 2 নম্বর কখনো কখনো ব্লিডিং হতে পারে, যেহেতু প্লেটলেট তৈরি হচ্ছে না, সেটা অবশ্য আমরা আজকাল প্লেটলেট ট্রান্সফিউশন দিয়ে সেটাকে প্রতিরোধ করি, এবং সেটা নিয়মিতভাবে প্লেটলেট ট্রান্সফিউশন দিয়ে যাতে ব্লিডিং না হয় সেটাকে আমরা আটকাতে পারি। কিন্তু আর একটা যেটা হয় যে অ্যালোজেনিক ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে ইনফেকশন ছাড়াও, যেটা বললাম যে গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ, যে কথাটা অলরেডি আমি আলোচনা করলাম, যেহেতু অন্য ডোনারের স্টেম সেল দেওয়া হলো, এই স্টেম সেলটা শরীর নিতে চাইবে না, সে এটাকে আমার নিজস্ব নয় বলে ওকে রিজেক্ট করার চেষ্টা করবে, এবং সেটার জন্য নানা রকমের ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ আছে, যেটাকে রোগীর ইমিউনিটিটাকে দমিয়ে রেখে ওটাকে যাতে স্টেম সেলটা বোন ম্যারোতে সেটেল করতে পারে, সেই জন্য বিভিন্ন ওষুধ প্রয়োগ করা হয়। আচ্ছা, ধরুন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হলো, তারপরে কি রোগী সম্পূর্ণ নিরাময় হবে, নাকি আবার এটা ফিরেও আসতে পারে আগের সমস্যাটা? এটা নির্ভর করে, দেখুন একটা সিঙ্গেল সেন্টেন্স এটার তো উত্তর হয় না। কোন রোগ চিকিৎসা করছি, কি পর্যায়ে চিকিৎসা করছি তার উপর নির্ভর করে। যদি আমরা লিম্ফোমার ক্ষেত্রে বা মাইলোমার ক্ষেত্রে, অটোলোগাস ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে বলি, মাইলোমা অটোলোগাস ট্রান্সপ্লান্টে কিন্তু রোগ ফিরে আসতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই রোগ ফিরে আসে ট্রান্সপ্লান্টের পরে, কারণ মাল্টিপল মাইলোমা একদম নিরাময় হওয়ার কোনো চিকিৎসা এখনো বেরোয়নি। কিন্তু ট্রান্সপ্লান্ট করলে রোগীকে আমরা অ্যাডিশনাল 2 to 3 ইয়ার্স, 2 থেকে 3 বছর জীবন দিতে পারে উইথ এ গুড কোয়ালিটি অফ লাইফ। লিম্ফোমার ক্ষেত্রে ফিরে আসতে পারে, কিন্তু ট্রান্সপ্লান্ট না করলে ফিরে আসা যেমন একদম অবশ্যম্ভাবী, ট্রান্সপ্লান্ট করলে দেখা যায় যে 50% রোগী, অর্থাৎ 50% রোগী রোগ নিরাময় হয়ে যায়, ফিরে আসে না। এই যে 3 বছর বলছেন, 2 থেকে 3 বছর, 3 সেটা বছর মাল্টিপল মাইলোমার ক্ষেত্রে বললাম। হ্যাঁ, 3 বছর পরে কি আবার যদি ট্রান্সপ্লান্ট করা হয়, প্রতিস্থাপন করা, সেটা কি সম্ভব? হ্যাঁ, মাল্টিপল মাইলোমার ক্ষেত্রে আবার প্রতিস্থাপন করা সম্ভব। অনেক সময় আমরা স্টেম সেলটাকে একবারেই প্রিজার্ভ করে রেখে দিই -180 ডিগ্রি নাইট্রোজেন ফ্রিজারে, সেটা বছরের পর বছর স্টেম সেল থেকে যায়। যখন রিল্যাপস করলে তখন ওটাকে দিয়ে আবার আমরা ট্রান্সপ্লান্ট করতে পারি, সেভাবে তার লেংথ অফ লাইফ আমরা বাড়াতে পারি। কিন্তু লিম্ফোমার ক্ষেত্রে যদি ফিরে আসে, সেই ক্ষেত্রে আবার ট্রান্সপ্লান্ট করেও যে খুব একটা লাভ হবে তা কিন্তু নয়। সেই ক্ষেত্রে একটা জায়গায় তো আমাদের এখনো ক্যান্সারের কাছে হার স্বীকার করতে হয়। আচ্ছা, খরচ কেমন
সাধারণের পক্ষে কি এটা সম্ভব, এই চিকিৎসাটা করানো? সাধারণ পক্ষে সম্ভব। বিভিন্ন রকম আজকাল সরকারি সহায়তা পাওয়া যাচ্ছে, যেটা দিয়ে অনেক সময় আমরা বিনামূল্যেও ট্রান্সপ্লান্ট, মানে রুগীর কাছ থেকে আর্থিক কোনো টাকা পয়সা না নিয়ে যে সরকারি হেলথ স্কিম আছে সেগুলো দিয়ে আমরা ট্রান্সপ্লান্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে রুগীর নিজস্ব কিছু খরচ করতে হয় না। একটা জিনিস জানতে চাইবো যে খুব ছোট বয়সে কি এই সমস্যাটা হতে পারে বা এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা দরকার হতে পারে? হ্যাঁ, বাচ্চাদের সাধারণভাবে যে লিউকিমিয়া হয় সেটাতে শুধু কেমোথেরাপিতেই 80% রুগী সুস্থ হয়ে যায়, যেটাকে বলে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়া। কিন্তু যদি রিল্যাপস করে বা যদি অ্যাকিউট মাইলয়েড লিউকিমিয়া বলে একটা লিউকিমিয়া আছে সেটা হয়, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ট্রান্সপ্লান্ট করার দরকার হয়। আবার ধরুন যে থ্যালাসেমিয়া, এটা তো বাচ্চাদেরই হয় না, এটা তো কনজেনিটাল একটা অ্যাবনরমালিটি, সেক্ষেত্রে বাচ্চাদের ট্রান্সপ্লান্ট করার দরকার হয়। আমাদের তো সময় শেষ, তবে একটু জানতে চাইবো যে আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন, কোনো সচেতনতামূলক কিছু কথা বা এর কোনো প্রিভেনশন কিছু হয় কিনা? দেখুন, ট্রান্সপ্লান্ট নিয়ে না মানুষের মনের মধ্যে একটা মিথ আছে যে ট্রান্সপ্লান্ট মানে ওটিতে নিয়ে যাবে, ট্রান্সপ্লান্ট মানে একটা বিরাট অপারেশন হবে, হ্যাঁ, হয়তো কোনো অঙ্গ কেটে বাদ দিয়ে অঙ্গ প্রতিস্থাপন হবে। বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ব্যাপারটা কিন্তু এরকম নয়। এখানে কিন্তু অপারেশন থিয়েটারে যাওয়ার ব্যাপার নেই, সমস্ত জিনিসটাই হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট। হ্যাঁ, আপনার হাতে একটা চ্যানেল করতে হবে, যে চ্যানেল দিয়ে আমরা রক্তের থেকে স্টেম সেলটা বার করব রুগীর শরীর থেকে, এবং প্রয়োজনে সেই চ্যানেল দিয়েই রুগীকে রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দেবো, ওষুধপত্র দেওয়ার প্রয়োজন হলে ওষুধপত্র দেবো। কাজেই এখানে কিন্তু কোনো অপারেটিভ বা সার্জিক্যাল প্রসিডিওর নেই, এটা হচ্ছে এক। দ্বিতীয়ত, যে সমস্ত রোগের ক্ষেত্রে যদি ডাক্তারবাবুরা বলেন ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন, আপনারা নির্দ্বিধায় এগিয়ে আসবেন এবং ট্রান্সপ্লান্টের জন্যে যদি প্রয়োজনীয়তা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এগিয়ে আসবেন, পিছিয়ে থাকবেন না। কারণ ট্রান্সপ্লান্ট করে আজকাল বহু রুগী ভালো থাকছে, আমাদের অনেক রুগী কিন্তু ট্রান্সপ্লান্টের পর সুস্থ হয়ে সুস্থ সুন্দর জীবনযাপন করছে। তো এটাই আমার শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ থাকবে যে ট্রান্সপ্লান্ট কথাটা শুনে পিছিয়ে যাবেন না বা ভয় পাবেন না। আপনারা একজন ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান অর্থাৎ বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, তিনি যেভাবে ট্রান্সপ্লান্ট করতে বলবেন সেটা আপনি আপনার চিকিৎসার জন্য যদি সেটা প্রয়োজন হয় নিশ্চয়ই এগিয়ে আসবেন। অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, একদমই নয়। এসো ভালো থাকি এই অনুষ্ঠান আমরা আজ এখানেই শেষ করছি। আজ আমরা আলোচনা করছিলাম বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন বা প্রতিস্থাপন, আর এই বিষয়ে আলোচনা করছিলেন ডাক্তার পার্থ প্রতিম গুপ্ত, ইনচার্জ বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রোগ্রাম, সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 MHz Community Radio, Jadavpur University.